ফিসফাস, হাসির ভিড়ে ছোট্ট আমি আজও আছি পাশ। টান দেই ঢিল দেই সেই পুরনো ভঙ্গি, হঠাৎ দেখি আকাশ জুড়ে শৈশব নাচে রঙিন ঢঙে রঙিন ঢঙে। আকাশ জুড়ে শৈশব নাচে রঙিন তালে রঙিন ঢঙে। এই যে গানের কথাটা, এটা কিন্তু সত্যি। আজকে রায়গঞ্জে যে ঘুড়ি উৎসব, অর্থাৎ অকাল বোধনের মতো রায়গঞ্জে যে এই অকাল একটা উৎসব বা পার্বণ পালিত হলো, যা বলাই যায় পার্বণ। কেন বলছি, আজকে কিন্তু পৌষ পার্বণ। আর সেই পৌষ পার্বণের দিনে, পৌষ সংক্রান্তির দিনে ঘুড়ি উৎসব কিন্তু রায়গঞ্জ শহরকে বা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষকে বা আশেপাশের এলাকার মানুষকে কিন্তু যথেষ্ট নাড়িয়ে দিয়েছে, যথেষ্ট উৎসাহ দিয়েছে। এটা কিন্তু স্পষ্ট, কার্যত বলাই যায়। তবে 2026-এর নির্বাচন তো এগিয়ে আসছেই, আর তাতে সব কিছুর পেছনে রাজনীতিবিদদের যে একটা রাজনীতি থাকবেই তা কিন্তু স্পষ্ট। এই ঘুড়ি এই সময়ই কেন, রাজনৈতিক মহলে কিন্তু এখন চর্চার বিষয় এটাই যে রায়গঞ্জের বিধায়কের এই যে ঘুড়ি উৎসব পালন, ঘুড়ি উৎসবের আয়োজন, তার সবটাই রাজনীতিকে কেন্দ্র করে। রায়গঞ্জে আজ সারাদিন ধরে এই ঘুড়ি উৎসবে মাতলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তার সহকর্মীরা, বা কেন সহকর্মী বলছি, কারণ রাজনীতিতে অনেকেই রয়েছেন, তার যারা সাঙ্গপাঙ্গরা রয়েছেন, তার সঙ্গে যারা সহযোদ্ধারা রয়েছেন বা সহকর্মীরা, তারা প্রত্যেকেই কিন্তু এই ঘুড়ি উৎসবে আজকে সারাদিন কাটালেন। রায়গঞ্জের প্রচুর মানুষ তারা কিন্তু আজ এই ঘুড়ি উৎসবে মাতলেন। একদিকে যেমন সাংস্কৃতিক নানা অনুষ্ঠান ছিল, পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা ছিল, সেই সঙ্গে বিভিন্ন ধরনের ঘুড়ি আজ কিন্তু রায়গঞ্জের উদয়পুরের এই মাঠে উঠতে দেখা গেল। তাতে কি প্রমাণ হচ্ছে? এই ধরনের ঘুড়ি উৎসব বা এই ধরনের একটা কর্মকাণ্ড, তা কি শুধুমাত্রই মানুষকে আনন্দ দেওয়ার জন্য? হ্যাঁ, বিধায়ক কিন্তু বলছেন যে মানুষকে আনন্দ দেওয়ার জন্যই, মানুষকে কর্মযজ্ঞে সামিল করার জন্যই, মানুষকে একত্রিত করবার জন্যই তার এই প্রয়াস। রান ফর রায়গঞ্জ আমরা এর আগে দেখেছিলাম, সেটাও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগেই হয়েছিল। এবারে এই রায়গঞ্জে ঘুড়ি উৎসব, তাও কিন্তু বিধায়কেরই উদ্যোগে। বিধায়ককে হাতে লাটাই নিয়ে ভোঁ কাট্টা করতে দেখা যাচ্ছে। সুতো দিয়ে তিনি কিন্তু কাটছেন, একের পর এক ঘুড়ি কিন্তু কাটছেন। আর এই ঘটনা, এই যে তার এই যে ভোঁ কাট্টা, তা কি রাজনৈতিক মহলে কোনোভাবেই প্রভাব ফেলবে না? রাজনীতিতে কোনোভাবে প্রভাব ফেলবে না? একজন রাজনীতিবিদ তিনি যতই বলুন যে তিনি একজন সাধারণ মানুষ, অবশ্যই তিনি সাধারণ মানুষের সঙ্গেই মিলেমিশে রয়েছেন, কিন্তু রাজনীতিবিদ যখন, তখন কিন্তু সব কিছুর পেছনে একটা রাজনীতি থাকবে, এটাই স্বাভাবিক। এই ভোকারটা দিয়ে তিনি কি বোঝাতে চাইলেন? এই ইঙ্গিত কি? সবটা কি আর মুখে বলে দিতে হয়? এই ইঙ্গিত কিন্তু স্পষ্ট। সামনে 26-এর নির্বাচন, আর এই নির্বাচনে রায়গঞ্জের মানুষের মধ্যে, একটা বড় অংশের মানুষের মধ্যে কিন্তু নানা বিষয় নিয়ে একটা ক্ষোভ রয়েছে। এটা কিন্তু স্বাভাবিক। যদি আমি বলি যে না, রায়গঞ্জের মানুষ সবাই শাসক দলের প্রতি সন্তুষ্ট, সেটা বললে নিতান্তই ভুল বলা হবে। সেটা আমিও জানি, সেটা আপনারাও জানেন। বিশেষ করে রায়গঞ্জ শহরের মানুষ, এটা কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের কাছে বড়ই মাথা ব্যথার কারণ। রায়গঞ্জ শহরের মানুষ, তাদেরকে যদি একটু আনন্দ দেওয়া যায়, রায়গঞ্জের মানুষকে যদি একটু সম্মিলিত করা যায়, এখন সেই প্রচেষ্টা কি কোনোভাবেই করছেন না রায়গঞ্জের বিধায়ক? সেটা কিন্তু তিনি স্পষ্টভাবে উল্লেখ করছেন না বটে। তবে তার আজকের এই আয়োজন, এত বিপুল পরিমাণের লোক, এত বিপুল পরিমাণে জনসমাগম, একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছেই যে ভাই ভোট এসেছে, ভোট এসেছে, সামনেই কিন্তু ভোট। আর যে মানুষগুলো আজকে এখানে এলেন এই পৌষ পার্বণের দিনে, অর্থাৎ পৌষ সংক্রান্তির দিনে, মাঠে সকাল থেকে ঘুড়ি ওড়ালেন, কেউ বা ঘুড়ি ওড়ানো দেখলেন, অনেক ছোট ছোট কচি কাচাদেরও আজকে কিন্তু দেখা গিয়েছিল এখানে। মানে অনেক বৃদ্ধরা, বয়স্করা, তারাও কিন্তু এসেছেন অনেক উৎসাহ নিয়ে। সবার মনে একটা কিন্তু বিষয় স্পষ্ট, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এই ঘুড়ি উৎসব, সেখানে কিন্তু কোনো রং ছিল না, কোনো দল ছিল না, দলমত নির্বিশেষে অনেককেই কিন্তু সেখানে
আসতে দেখা গিয়েছিল এবং যোগ দিতে দেখা গিয়েছে। শুধু রায়গঞ্জের বিধায়ক একাই নন, তার সঙ্গে ঘুড়ি ওড়ালেন প্রচুর মানুষ, অসংখ্য জনতা জনার্দন, রাজনীতিবিদরা যা বলেন জনতা জনার্দন প্রত্যেকেই ছিলেন, এবং তৃণমূল কংগ্রেসের অনেক উঠতি নেতারা। সেই সঙ্গে একটা কিন্তু বিশেষ ব্যবস্থা তিনি করেছিলেন, যারা এই ঘুড়ি উৎসবে অংশ নেবেন তাদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হবে, আর্থিক পুরস্কার দেওয়া হবে, এবং সেটাও তিনি কথা রেখেছেন। এবং যারা ভালো ঘুড়ি তৈরি করে উড়িয়েছেন তাদেরকে কিন্তু পুরস্কৃত করেছেন বিধায়ক। এবং কেন এটা প্রথমে বলছিলাম যে অকাল বোধনের মতো অকাল উৎসব, বাঙালিদের সাধারণত এই পৌষ সংক্রান্তির দিন সারাদিন ধরে বলতে গেলে বাড়িতে মা বা মহিলারা যারাই থাকুন না কেন তারা কিন্তু পিঠে পুলি বানাতেই ব্যস্ত থাকেন। তবে ওই এলাকায় গিয়ে কিন্তু দেখা গেল ওই এলাকার যারা মহিলারা রয়েছেন বেশিরভাগ মহিলাই কিন্তু পিঠে পুলি বানানোর পাশাপাশি তারা কিন্তু এই ঘুড়ি উৎসবে সামিল হয়েছিলেন। টার্গেট ওই যে লক্ষ্মী, চারিদিকে কিন্তু এখন লক্ষ্মীর পাঁচালি চলছে। লক্ষ্মীর পাঁচালি একদিকে যখন হাতিয়ার শাসক দলের কাছে, অন্যদিকে কিন্তু এই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী তিনি নতুন রাস্তা নতুন পন্থা খুঁজেছেন। এটা কিন্তু আজকে এই ঘুড়ি উৎসব আরও একবার প্রমাণ করল। তবে সব কিছুর পেছনে কি আর রাজনীতি খুঁজলে হয়? কিন্তু আমি তো সত্যান্বেষী, একেবারে তো ছেড়ে দিতে পারি না। রাজনীতি না থাকলে রাজনীতিবিদরা চলবেন কেমন করে? তাই বিধায়ক যতই বলুন যে এর পেছনে কোনো রাজনীতি নেই, তবে আমরা কিন্তু দেখছি অবশ্যই এর পেছনে কোনো রাজনীতি রয়েছে। সরাসরি বিধায়ক বা শাসক দলের নেতারা কিছু না বললেও তিনি ঠিক যা যা বললেন তা কিন্তু একটা জিনিস স্পষ্ট করে, সামনে 26-এর নির্বাচনে তিনি কি বললেন ভালো করে দেখুন। রায়গঞ্জের বিধায়কের বক্তব্য প্রথমেই শুনুন। আজকে আপনারা দেখুন মাঠে ছোট থেকে ছোট শিশুর থেকে সিনিয়র সিটিজেন অবধি আজকে তারা সকলে এই উৎসবে সামিল হয়েছেন। আমাদের যে এই উৎসবটা কোথাও নাকি একটু বিলুপ্ত হয়ে যাচ্ছিল ঘুড়ি উড়ানোটা, সেটা আজকে পুনরায় উজ্জীবিত হয়েছে। যে হিসাবে রায়গঞ্জের সাধারণ আপামর জনগণ যে হিসাবে পার্টিসিপেট করেছেন আর যে হিসাবে চতুর্দিকে উৎসাহ রয়েছে, তো এটা প্রথম বছর এত গ্র্যান্ড সাকসেস হয়েছে। আগামী বছর আরেকটা মাত্রা নেবে। হ্যাঁ, কেননা প্রথম বছরে হয়তো লোক এক্সপেক্ট করেনি যে কি হবে, কেমন হবে না হবে, কিন্তু আজকে এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা আপনাদের মাধ্যমে যেই হিসাবে আজকে উৎসাহের সহিত এই উৎসবটাকে পালন করা হয়েছে, আগামী দিনে এই উৎসব মহা উৎসবে পরিণত হবে। ওভারঅল এই উৎসবে সবাইকে ঐক্যবদ্ধ করা আমাদের উদ্দেশ্য ছিল, সেটাতে আমরা সফল হয়েছি। না, বিধানসভার নির্বাচনে আমি তো এর আগে রান ফর রায়গঞ্জ করেছিলাম, ঠিক আছে, তখন তো ভোট ছিল না, আর এখনো ভোটের দিন তারিখ কোনো কিছু ডিক্লেয়ার হয়নি। আর এই ঘুড়ি উৎসব পৌষ সংক্রান্তি যেটা আছে সেটা তো পৌষ সংক্রান্তিতেই হবে। আমি তো পৌষ সংক্রান্তিকে মানে আগে পিছিয়ে করতে পারার আমার ক্ষমতা নেই, ঠিক আছে। সেই জন্য পৌষ সংক্রান্তির দিনে পৌষ মেলা হয়, আর এই মেলায় এই ধরনের উৎসব পালিত হয়। দেখলেন তো বিধায়ক কি বললেন? রায়গঞ্জ বিধানসভা এলাকার সমস্ত মানুষকে একত্রিত করাটাই তার উদ্দেশ্য। তার মানেটা নিশ্চয়ই আর ভেঙে বোঝাতে হবে না। মানুষকে যতটা আনন্দে রাখা যায়, যতটা খুশিতে রাখা যায়, সেটাই কিন্তু চাইছেন কার্যত রায়গঞ্জের বিধায়ক। এটা তার বক্তব্যে মোটামুটিভাবে স্পষ্ট। কেন, মানুষ কি নিরানন্দে রয়েছেন? রায়গঞ্জের মানুষ কি কোনোভাবে আনন্দে সামিল হতে পারছেন না? এই তো সদ্য দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, ভাইফোঁটা গেল, তারপরে বড়দিন গেল, নতুন বছরের নানাবিধ অনুষ্ঠান গেল, কিন্তু সত্যি রায়গঞ্জের মানুষ কোথাও যেন একটা
ব্যথা বেদনা অনুভব করছে দীর্ঘদিন ধরে, সেই ব্যথাটা হয়তো রায়গঞ্জের বিধায়ক বুঝতে পেরেছেন। এটা বলতে পারি, ওই যে হয় না, ওপরে থুতু ফেললে নিজের গায়ে থুতুটা পড়ে। আবার ঘরের বিষয় প্রতিবেশীদের, বাইরের লোকদের বলা যায় না, তাতে নিজের যেমন সম্মানহানি হয়, অন্যদিকে বাইরের লোকেরও হাসির পাত্র হতে হয়। হয়তো সেরকম কোনো ঘটনার কারণে বিধায়ক ঘায়ের ওপর মলম দেওয়ার চেষ্টা করছেন। তবে তাতে আখেরে চিরে ভিজবে কিনা সেটা না হয় সময়ই বলবে। কিন্তু সেখানে যারা যারা মানুষরা এসেছিলেন, যারা যোগ দিয়েছিলেন, তাদের কয়েকজনের সঙ্গে আমাদের ভারত টিভির প্রতিনিধিরা কথা বলেছিলেন। তারা কি বলছেন দেখুন। ছাপা বিন্দু বিন্দু রঙে ভেজারিনি যা খুব ভালো লাগছে, নতুন একটা উদ্যোগ। আমরা এতদিন তো টিভিতে দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু আমাদের রায়গঞ্জের যে মাননীয় বিধায়ক যে কৃষ্ণ কল্যাণের উদ্যোগে যে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, তা রায়গঞ্জের লোক সত্যি আমরা হ্যাপি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকম রায়গঞ্জে ফার্স্ট প্রথম হলো, এর আগে দেখিনি। আমাদের এমএলএ স্যার কৃষ্ণ কল্যাণী মহাশয় এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, সত্যি আগে কোনোদিনও দেখিনি। খুব ভালো হয়েছে। আঁকি বুকি নাটাই হাতে দাঁড়িয়ে আমি চোর কাটা ওই ঘাসে, মনটা আমার উড়াল দিল মেঘের আশেপাশে, আকাশ জুড়ে রঙের মেলা, মনটা আমার মানুষ যে কতটা খুশি তা কিন্তু ওই যে বলে না, হাঁড়িতে একটা চাল সেটা চাপ দিলেই বোঝা যায় যে গোটা হাঁড়ির ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। সেরকমই কিন্তু মানুষ, একটা বড় অংশ যারা অংশ নিয়েছিলেন আজকে, তারা যে যথেষ্ট খুশি তা কিন্তু প্রমাণ এর মাধ্যমেই হচ্ছে। তবে সাধারণ মানুষের একটা বড় অংশ তারা খুশি কিনা, তাদের ভেতরে কোনো ক্ষোভ আছে কিনা, তাদের ক্ষোভ বিক্ষোভ তা কোন দিকে যাবে, তাতে লাভ কার হবে, ক্ষতি কার হবে, সবটা রাজনীতিবিদরা একটা সময় নিজেরা বসে অঙ্ক টঙ্ক কষে টষে তারা কিন্তু সঠিক বিচারটা করবেন, কারণ ওটাই তাদের কাজ। তবে তার আগে যতটা পারা যায় মানুষকে নিজের কাছে টেনে নিতে হবে, নিজের মতো করে ভালোবাসতে হবে। এটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ওই যে প্রথমে বললাম না, ভোট আসছে ভাই, ভোট আসছে। স্বাভাবিক, রায়গঞ্জে যখন এই ধরনের ঘটনা, রায়গঞ্জে যখন ঘুড়ি উৎসব, আর তার পেছনে যদি আমি চিন্তা করি যে ভোট কেন পিছিয়ে থাকবে, উত্তর দিনাজপুরেরই আরেকটি ইম্পর্টেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ইসলামপুরেও কিন্তু ইতিমধ্যে ভোট শুরু হয়ে গেছে। ইসলামপুরের দীর্ঘদিনের বিধায়ক, রাজ্যের দীর্ঘদিনের সব থেকে পুরনো বর্ষিয়ান বিধায়ক বললে হয়তো ভুল বলা হবে না, দীর্ঘবারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, যিনি ইসলামপুরে বর্তমানে বিধায়ক রয়েছেন। স্বাভাবিকভাবেই তার বয়সজনিত কারণে একটা শারীরিক সমস্যা তৈরি হয়েছে বা শারীরিকভাবে তিনি অসুস্থ। আর তাতে কিন্তু ইসলামপুরের মাটি ইতিমধ্যেই ভাইব্রেট হতে শুরু করে দিয়েছে। এবারে ইসলামপুরে কে প্রার্থী হচ্ছে, প্রায় সব জায়গাতেই কিন্তু প্রার্থী বনাম প্রার্থী, অর্থাৎ আপকামিং প্রার্থী সঙ্গে বর্তমান প্রার্থীর একটা লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইসলামপুরও কিন্তু সেই জায়গায় পিছিয়ে নেই। ইসলামপুরের ক্ষেত্রে একটা নতুন নাম উঠে আসছে, কে বলুন তো? জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের নাম। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে যথেষ্ট হইচই করে বলে দিয়েছেন ইসলামপুরের ব্লক সভাপতি থেকে শুরু করে ইসলামপুরের নেতৃত্বরা, তাও আবার কানাইয়ালালকে পাশে বসিয়ে তারা কিন্তু ঘোষণা করছেন এবারে প্রার্থী যদি কানাইয়া বাবুকে করা হয় তাহলে তারা বিপুল মার্জিনে, বিপুল ভোটে জয়লাভ করবেন ইসলামপুরে। তাহলে ইসলামপুরে কি কোনোভাবে দলীয় নেতৃত্বের কাছে পুরনো দিনের বা দীর্ঘবারের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর গ্রহণযোগ্যতা কোনোভাবে কমছে, নাকি তাকে মাঠে ময়দানে সেভাবে দেখা যাচ্ছে না, সে কারণে দলের নতুন প্রজন্ম বা একটা অংশের কাছে
তার গ্রহণযোগ্যতা কমছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আমি সত্যান্বেষী, আমার কিন্তু মনে হয়েছে এটা পুরোপুরি শাসক দলের ভেতরের একটা অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ করিম কানাইয়া দ্বন্দ্ব এটা কিন্তু ইসলামপুরের ক্ষেত্রে বা উত্তর দিনাজপুরের ক্ষেত্রে নতুন কোনো বিষয় নয়। এর আগে কানাইয়ালালের বিরুদ্ধে একাধিকবার বিস্ফোরক অভিযোগ করেছিলেন আব্দুল করিম চৌধুরী। এমনকি করিমবাবুর মুখে লাগাম দিতে কিন্তু রাজ্য নেতৃত্বকেও হস্তক্ষেপ করতে হয়েছিল। তিনি কিন্তু তৃণমূল সুপ্রিমোকেও ছেড়ে কথা বলেননি। তিনি বলেছিলেন কোট আনকোট, যা বলবে মমতার কথার বাইরে আমি কারোর কথা শুনব না। অর্থাৎ তিনি কিন্তু সেই ক্ষমতাটা রাখেন এবং মুখ্যমন্ত্রীও তাকে যথেষ্ট সম্মান করেন, সেটারও আমরা একাধিকবার প্রমাণ পেয়েছি। তবে এই বর্ষিয়ান বিধায়ক বা বর্ষিয়ান আব্দুল করিম চৌধুরী বা তৃণমূলের করিম দা, তাকে কি তাহলে এবারে প্রার্থী করছে না শাসক দল? এবারে কি তবে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালি ইসলামপুরের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন? এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। কারণ এই একটি ভিডিও তাদের গোপন ইসলামপুরের নেতৃত্বদের, তৃণমূলের নেতৃত্বদের একটা নিজেদের মধ্যে চলা ভেতরের একটা বৈঠকের সেখানকার যে বক্তব্য, সেই বক্তব্য আপনাদের দেখাবো। যেই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা কিন্তু হয়তো ভাইরাল না হলে আমরা কিন্তু জানতাম না, এটা সামাজিক মাধ্যমে না আসলে আমরা হয়তো জানতাম না যে ইসলামপুরের ভেতরে কি চলছে। শুধু আমরা কেন, আমরা হয়তো অনুমান করছিলাম এবারে কি তাহলে প্রার্থী বদল হচ্ছে, তাহলে কি অন্য নতুন মুখ দেখা হচ্ছে। কার্যত এতে কিন্তু শিলমোহর দিলেন ইসলামপুরেরই তৃণমূলের নেতারা। জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা তারা কি বলছেন একবার দেখুন। এই বয়সে 100% আশাবাদী এবার ইসলামপুরে আমরা একটা নতুন মুখ পাবো, এটা আমাদের আশাবাদী। কারণ যে ছাত্রটা পড়াশোনা করে তার পরীক্ষায় রেজাল্ট ভালো হয়। আমাদের পিতা সমান কানাইয়ালাল যেভাবে মানুষের পাশে, দলের পাশে যেভাবে যতটা টাইম দেন এই বয়সে, আমার মনে হয় না যে আমরা ওই বয়সে গিয়ে কোনো লোকের কথা শুনতে পারবো, হয়তো মাথা গরম হয়ে যাবে আমাদের। তো আলোচনা সব জায়গায় শুরু হয়েছে। একবার আমাদের একটা মিটিংও হয়েছিল। সবার কাছে অনুরোধ যাতে আমরা এই আলোচনাটাকে সবসময় সব জায়গায় এটাকে আমরা করতে পারি যে না, আমরা প্রার্থীও হবো এবং আমরা কমফোর্টেবল এই আসনটা আমরা জিতবো। আমরা কি করতে চাইলে ইসলামপুরে তার কোনো জায়গা নেই, ইসলামপুরে তার কোনো স্থান নেই। 2016 সালে ইসলামপুরের মানুষ প্রমাণ করেছে, যদি সবাই আসে আবার প্রমাণ করে দেব, এটা মনে রাখবেন। তাই ইসলামপুর এমন একটা জায়গা, এটা ধর্ম নিরপেক্ষ জায়গা। এখানে ধর্ম নিয়ে রাজনীতি হয় না, এখানে উন্নয়নকে সামনে রেখে রাজনীতি হয়, আনুগত্যকে সামনে রেখে রাজনীতি হয়, নিষ্ঠাকে সামনে রেখে রাজনীতি হয়, সততাকে সামনে রেখে রাজনীতি হয়। আগামী দিনে নিষ্ঠা, সততা, আনুগত্য এই জিনিসগুলোকেই আমরা প্রাধান্য দিয়ে 2026-এ এখান থেকে আমরা আমাদের ক্যান্ডিডেটকে লক্ষাধিক ভোটে জিতাবো, কেউ আটকাতে পারবে না। শুধু আপনার দেখলেন তো এই ভাইরাল ভিডিওতে কি বলছেন শাসক দলের নেতারা। তাদের পাশেই কিন্তু বসে রয়েছেন, ধরে নেই আপকামিং প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। অর্থাৎ এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে না শাসক দলের ভেতরে, জানে কিন্তু শাসক বনাম শাসক যে আগামীতে হতে চলেছে ইসলামপুরের মাটিতে, তা কিন্তু মোটামুটিভাবে হয়তো অনেকেই অনুধাবন করতে পারছেন। এর মধ্যে কিন্তু কোথাও কংগ্রেসকে দেখা যাচ্ছে না, কোথাও সিপিএমকে দেখা যাচ্ছে না, বা প্রধান বিরোধী দল বিজেপিকেও দেখা যাচ্ছে না। তারা হয়তো শীত প্রায় যাব করছে, সেই মুহূর্তে
একটা অলস ঘুম দিয়ে নিশ্চিন্তে তারা রয়েছে। কারণ নিজেরাই হয়তো খোটাখুটি করে একদিন হয়তো নিজেদের ক্ষতি করতে পারে, এমনটা ভাবাটাই স্বাভাবিক। তবে একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে কিন্তু বলা যেতেই পারে কানাইয়ালাল আগরওয়ালকে। তার পাশেই যখন দুদিকে দুজন নেতা এই ধরনের বিস্ফোরক উক্তি করছেন, তখন কানাইয়ালাল বাবু তিনি কি বলছেন দেখুন। আমরা করছিও। আমি 3টা বছর খালি বিধানসভার সদস্য ছিলাম, তখন যা কাজ করে দিয়েছি 40 বছরও সেই কাজ হয়নি। 3টা বছর মাত্র, তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন তুমি লোকসভায় দাঁড়াও। যেহেতু তৃণমূল কংগ্রেস আমি করি, মমতা যদি বলে লোকসভায় দাঁড়াতে, আমাকে দাঁড়াতে হবে। আর লোকসভায় আপনারা জানেন বিধানসভায় আমি জিতেছিলাম কংগ্রেস থেকে। তো লোকসভায় যদি দাঁড়াই আমি তৃণমূল কংগ্রেস থেকে, তাহলে আমাকে রিজাইন দিতেই হবে, অন্য দল থেকে দাঁড়াচ্ছে। তো যাই হোক, 3 বছরে আমি চেষ্টা করেছি অনেক কাজ করে দেওয়া। জমি কার, জমির মালিক কে, এই ধরনের নানা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই রাজনীতির ময়দানে উঠতে শুরু করে দিয়েছে। ইসলামপুরে কে প্রার্থী হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। দীর্ঘদিনের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী নাকি কানাইয়ালাল আগরওয়াল, কার ঝুলিতে এই প্রার্থীর টিকিট যায়, কে প্রার্থী হন তা কিন্তু সময়ই বলবে। তবে বিরোধীরা কি এ নিয়ে চুপ করে বসে থাকতে পারে? একেবারেই কি নিশ্চুপ? যা বলছিলাম একটু আগে যে শীত শেষে একটা অলস ঘুমে চলে গিয়েছে কি বিরোধীরা, নিশ্চিন্তের ঘুমে? একেবারেই না। বিরোধী কংগ্রেস তারা কিন্তু বিস্ফোরক উক্তি করছে। তারা কিন্তু এমনও কথা বলছে, দুয়ার খোলা, ওয়েলকাম। অর্থাৎ কানাইয়ালাল আগরওয়াল তিনি যে কংগ্রেসের নেতা ছিলেন, একসময় কংগ্রেসেই ছিলেন, তা কিন্তু আবারও বুঝিয়ে দিলেন, বলে দিলেন স্থানীয় কংগ্রেসের নেতৃত্বরা। শুধু তাই নয়, আব্দুল করিম চৌধুরী তিনিও যদি কংগ্রেসে আসেন তাহলে তাকে স্বাগত জানানো হবে। এখন একজন তৃণমূলের প্রার্থী হলে তবে কি আরেকজন কংগ্রেসের শিবিরে যাবে? এই ধরনের নানা প্রশ্ন আঁকা বাঁকাভাবে কিন্তু ইসলামপুরের মাটিতে ঘুরপাক খাচ্ছে। আগে দেখুন কংগ্রেসের নেতা তিনি কি বলছেন। কানাইয়া আগরওয়াল যিনি আসেন উনি হলেন কংগ্রেসের লোক, ঠিক আছে। হয়তো কোনো কারণে তৃণমূলে চলে গিয়েছিলেন, সে তৃণমূল গিয়ে তৃণমূলে দল করছেন, সংগঠন বানাচ্ছেন। আমি সেখন দেখলাম যে তৃণমূলে কালকে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম যে টিকিট নিয়ে নতুন মুখ খুঁজতেছে। সেটা ওনাদের দলের ব্যাপার। আর অন্য কোনো রকম যদি কথা থাকে বা ভাবনা চিন্তা থাকে যে আমরা কংগ্রেস করতে চাই, তা আমি কংগ্রেসে ইসলামপুর ব্লক সভাপতি হিসাবে আমি বলতে চাই যে কংগ্রেসে গেট খোলা আছে, আপনারা যখন ইচ্ছা তখন আসতে পারেন। কংগ্রেসের আসলে আমরা এবং পিসিসিকে, এআইসিকে আমরা আবেদন জানাবো যে ইসলামপুরে কংগ্রেসের যদি নতুন মুখ মিস্টার কানাইয়ালাল আগরওয়াল আসেন, তার টিকিট নিয়ে দাবি করব। এইবার কানাইয়া বলছে, কানাইয়াপন্থীরা বলেছে যে চাচ্ছে করিম যদি যাতে টিকিট না পায়, কানাইয়া যেন টিকিট পায়, এবং করিম যদি টিকিট পায় তাহলে সেক্ষেত্রে কানাইয়া যদি কংগ্রেসে আসতে চায় তাহলে আপনারা কী বলবেন? দেখুন, আমরা করিম সাহেবকে আমরা ওয়েলকাম করছি, আর কানাইয়াকেও আমরা ওয়েলকাম করছি। যে কেউ আসলে পার্টিতে আসতে পারে, আমাদের তো দরজা খোলা আছে। কংগ্রেসের সংগঠন আর ওনারা যদি আসেন আরও শক্তিশালী হবে, আমাদের মজবুত হবে। আমরা পার্টির কাছে আবেদন করব যে আপনারা আসেন, আমরা এমএলএ ক্যান্ডিডেট করবে পার্টি, কি আছে। পার্টি যদি সিদ্ধান্ত নয় যে আমরা বা কানাইয়াকে বা করিম চৌধুরীকে আমরা টিকিট দেবো, আমরা এখান থেকে আবেদন রাখবো, কি আছে। দেখলেন তো কংগ্রেসের কি বক্তব্য? তারা কিন্তু সাদা বনে কাদা নেই, এটা বোঝাই যাচ্ছে মনে হয়। কারণ তারা
করিম চৌধুরীকেও বলছেন ওয়েলকাম, কানাইয়ালাল আগরওয়ালকেও বলছেন ওয়েলকাম। তাহলে যদি ধরে নেই তর্কের খাতিরে যে এবারে নতুন মুখ চয়ন করা হলো ইসলামপুরে, সেক্ষেত্রে কানাইয়ালাল আগরওয়ালকে প্রার্থী করা হলো, তাহলে কি বর্ষিয়ান এতদিনের বিধায়ক, মানে অনেকবারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, তিনি কি তাহলে কংগ্রেসে যাবেন? নাকি যদি আবার পুরনো সেই জায়গাতেই রাখা হয় করিমবাবুকে, তাহলে কানাইয়ালাল আগরওয়াল কি কোনোভাবে কংগ্রেসে যেতে চাইছেন বা যেতে পারেন? এই ধরনের প্রশ্ন কিন্তু ওঠাটা স্বাভাবিক, কারণ আলী ইমরান রমজ ভিক্টর, যিনি শুধুমাত্র উত্তর দিনাজপুরের ক্ষেত্রে নয়, প্রাক্তন চাকুলিয়ার বাম বিধায়ক, যিনি রাজ্য রাজনীতিতে একটা চর্চার বিষয় একটা সময় হয়ে উঠেছিলেন, এমনকি দলের ভেতরে বর্তমানে তিনি যেই দল করছেন কংগ্রেস, সেখানেও কিন্তু ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব প্রকাশ এসেছিল। তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থীও হয়েছিলেন কংগ্রেসের। যখন বামফ্রন্ট থেকে একেবারে বিপরীত মেরুর একটি দল থেকে যখন ডানপন্থী দলে আসা যায়, কংগ্রেসে আসা যায়, তাহলে ডানপন্থী তৃণমূল থেকে কংগ্রেসে না যেতে পারার তো কোনো বিষয় নয়। ইতিমধ্যেই তো দেখা যাচ্ছে কংগ্রেসে ঘর বাপসি অনেকেই করছেন, অর্থাৎ মালদাতেও আমরা দেখলাম, অন্যান্য অনেক জায়গাতে দেখলাম যে তৃণমূল ছেড়ে অনেকেই কংগ্রেসে আবারও ঢুকছেন। তার মানে কি সেরকমই কোনো আশা দেখছেন কংগ্রেসের নেতারা? তবে এই ঘুড়ি উৎসব হোক বা এই ধরনের খোলামেলা নিজেদের দলীয় কারবারে সেই ধরনের স্লোগান তুলে নতুন প্রার্থী চাই, যাই হোক, সবটা কিন্তু সময় জবাব দেবে। আগামীতে কার ঝুলিতে কত ভোট যাবে, কে কোন দিকের রাস্তা ধরবেন, সবটা অনেক কিছুই দেখতে হবে আমাদের, আর সবটার জন্য আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হবে হয়তো আর মাত্র কিছুটা সময় বা কয়েকটা দিন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। ধু মাঠের বুকে হাওয়ার ফিসফাস, হাসির ভিড়ে ছোট্ট আমি আজও আছি পাশ। টান দেই ঢিল দেই সেই পুরনো ভঙ্গি, হঠাৎ দেখি আকাশ জুড়ে শৈশব নাচে রঙিন ঢঙে, রঙিন ঢঙে। আকাশ জুড়ে রঙের মেলা, মনটায় আমার ঘুরি, উড়তে উড়তে হারিয়ে যাই হাওয়ার টানটা ধরি। আকাশ জুড়ে রঙের মেলা, ডাকে পুরনো দিন, মনটায় আমার ঢৌ লাগায় ওই দিগন্ত ছাপা বিন্দু বিন্দু রঙে ভেজারি নিঝিম। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি।
মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর 4 দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।